আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইসিটি ক্লাস। সবাইকে আইসিটি ক্লাস অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। লেকচার নাম্বার হচ্ছে 2। আজকের ভিডিওতে আমরা দেখব অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। ইতিপূর্বে একটা ভিডিও হয়েছে, সেই ভিডিওতে আমরা দেখিয়েছি একটা প্রোগ্রামের বেসিক কিছু বিষয় এবং প্রোগ্রাম সম্পর্কিত বিভিন্ন বেসিক বিষয় আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা সরাসরি প্রোগ্রামের যে পূর্ববর্তী একটা ধাপ আছে, সেটা হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করা। আজকে আমরা সেই কাজটা দেখব। তো সরাসরি আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে প্রোগ্রাম সংগঠন। দেখো, আমরা যখন একটা খাতা বইতে কোনো কিছু লিখি, তখন সেখানে একটা নির্দিষ্ট বিন্যাস অনুযায়ী লিখি। যেমন মনে করো, আমরা প্রথমে একটা হেডলাইন দিয়ে থাকি, তারপরে ছোট ছোট পয়েন্ট আকারে লিখি। এরকম যেভাবে লিখি, সেম ভাবে একটা প্রোগ্রামেও কিছু নির্দিষ্ট গঠন আছে যে কার পরে কাকে লিখতে হবে। দেখো, আমরা যদি এমন করে লিখি যে হেডলাইনটা দিব পরে, আগে আমরা পয়েন্ট আকারে উপরে লিখে নিব, সেটা কিন্তু হবে না। তাহলে এই রকমই একটা প্রোগ্রাম যখন রচনা করতে হয়, তখন সেখানে কিছু সুনির্দিষ্ট নিয়ম থাকে। এই নিয়মগুলোকে বলা হয় প্রোগ্রাম সংগঠন। তাহলে প্রোগ্রামের গঠন রীতিকে প্রোগ্রামের সংগঠন বলা হয়। প্রতিটি প্রোগ্রামে 3টি অপরিহার্য অংশ থাকে। তাহলে একটা প্রোগ্রামে কয়টা অংশ থাকে? 3টা অপরিহার্য অংশ থাকে, যাদের পারস্পরিক সম্পর্কের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রোগ্রাম গঠিত হয়। 1 নম্বরে হচ্ছে ইনপুট, 2 নম্বরে হচ্ছে প্রসেসিং এবং 3 হচ্ছে আউটপুট। স্যার, এখানে 2টা আসছে, 3টার ভিতরে একটা হচ্ছে ইনপুট, 2 নম্বরে হচ্ছে প্রসেসিং এবং 3 নম্বরে হচ্ছে আউটপুট। আউটপুট তাহলে দেখো, একটি প্রোগ্রামে 3টা অপরিহার্য অংশ থাকে। প্রথম হচ্ছে ইনপুট। ইনপুট হচ্ছে ফলাফল লাভের উদ্দেশ্যে কম্পিউটারে যেসব ডেটা বা নির্দেশ দেওয়া হয় তাদেরকে বলা হয় ইনপুট। অর্থাৎ মনে করে আমি দুইটা সংখ্যা যোগ করব, তাহলে a প্লাস b, এই দুইটা সংখ্যা যোগ করব। যোগ করার জন্য আমাকে a এবং b এর মান দিতে হবে, তাহলে a এবং b হচ্ছে ইনপুট। প্রসেসিং হচ্ছে কাজটা, এই যে s সমান a প্লাস b এই মানটুকু নির্ণয় করে, এটা হচ্ছে কি প্রসেসিং। আর আউটপুট হচ্ছে কি, এখানে আমাদের যখন এই প্রসেসিংটা হবে, s সমান a প্লাস b হবে, তখন a এবং b এর মানটা যোগ হয়ে s এ জমা হবে। তাহলে s এর মানটাকে আউটপুট হিসেবে দেওয়াটা বা আউটপুট হিসেবে প্রদর্শন করাটাকে বলা হয় আউটপুট। তাহলে প্রসেসিং হচ্ছে কি, প্রদত্ত ডেটাকে নির্দেশ অনুযায়ী কাজকরণ বা প্রক্রিয়াকরণ করাকে বলা হয় প্রসেসিং। আর প্রসেসিং হতে প্রাপ্ত ফলাফল প্রদর্শন করাকে বলা হয় আউটপুট। এখন দেখো, একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য, অর্থাৎ একটা প্রোগ্রাম রচনা করার জন্য বা একটা প্রোগ্রাম রচনায় কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন একটা বইয়ের বৈশিষ্ট্য থাকে কিছু, যেমন বইতে বোর্ড কোশ্চেন গুলো এইভাবে সাজানো থাকে, এমসিকিউ গুলো এইভাবে সাজানো থাকে। সেম ভাবে একটা আদর্শ প্রোগ্রামেরও কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। যেমন প্রোগ্রাম অবশ্যই সহজবোধ্য হতে হবে, যাতে অন্য যে কোনো প্রোগ্রামার পরবর্তীতে আপডেট করতে পারে। মনে করো আমি একটা বই লিখলাম, ওই বইটা যদি পরবর্তীতে অন্য কোনো ব্যক্তি আপডেট করার মতো জায়গা না পায়, বা আমি এমন ভাবে তৈরি করছি যে অন্য কোনো ব্যক্তি বুঝতেছে না যে কিভাবে আপডেট করতে হবে, সেই বিষয়টা হবে না। অর্থাৎ প্রোগ্রামটা এমন ভাবে রচনা করতে হবে যেন যে কোনো প্রোগ্রামার বা যে কোনো ব্যক্তি যে প্রোগ্রাম সম্পর্কে অভিজ্ঞ, সে এই প্রোগ্রামটাকে আপডেট করতে পারে ভবিষ্যতে। পরবর্তীতে হচ্ছে প্রোগ্রামের প্রবাহ চিত্র স্পষ্টভাবে উপস্থাপন করা, যাতে প্রোগ্রামের ধাপগুলো বোঝা যায়। অর্থাৎ একটা প্রোগ্রামের প্রবাহ চিত্র থাকে, অর্থাৎ কোন কাজের পরে কোন কাজ হবে, কোন দিক থেকে কোন দিকে যাবে, এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে বা স্পষ্টভাবে উপস্থাপন করতে হবে। প্রোগ্রামটি রান করার জন্য সময় এবং মেমরি ন্যূনতম হইতে হবে। অর্থাৎ একটা প্রোগ্রামকে অযথা বা অপ্রয়োজনীয়ভাবে বড় করা যাবে না, এবং এমন ভাবে প্রোগ্রাম তৈরি করা যাবে না যেভাবে প্রোগ্রাম তৈরি করলে প্রোগ্রামটা নির্বাহ হইতে সময় বেশি লাগবে এবং মেমোরিতে স্পেস বেশি নিবে। আচ্ছা, এখানে মেমোরিতে স্পেস বেশি এই বিষয়টা হচ্ছে কি, আমরা যখন ফোনে একটা অ্যাপস ইনস্টল করি, তখন আমরা দেখি যে অ্যাপস এর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ, মনে করো 50 এমবি জায়গা কেটে নিল। এই 50 এমবিটা হচ্ছে কি, এটা প্রোগ্রামের জন্য হয়। একটা প্রোগ্রাম তৈরি করার সময় সেখানে কিছু বিষয় থাকে, কিছু ডেটা থাকে। ওই ডেটা গুলোর জন্য এই 50 এমবি পরিমাণ জায়গা ফোন থেকে বরাদ্দ নেয় বা ফোন থেকে কেটে নেওয়া হয়, অথবা ওই অ্যাপস এর জন্য জায়গা দখল করা হয়। তো এই মেমোরি অ্যাড্রেসটা হচ্ছে সর্বনিম্ন রাখার চেষ্টা করতে হবে, এবং একটা প্রোগ্রাম নির্বাহ হইতে যেন সময় সবচেয়ে কম লাগে, এই বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে। প্রোগ্রাম সহজেই
সম্প্রসারণ যোগ্য হইতে হবে। দেখো আমাদের একটা অ্যাপস কি হয়, কিছুদিন পরে পরে আপডেট হয়। তাহলে আপডেট হয়ে কি হয়, কাজের মান বৃদ্ধি করে বা অ্যাপসটাকে আরো বড় করে। এইরকম ভাবে একটা প্রোগ্রাম যেন সহজে সম্প্রসারণ যোগ্য হয় সেই বিষয়ে নজর রাখতে হবে। তথ্য প্রক্রিয়াকরণের ব্যবস্থা থাকতে হবে। তারপরে হচ্ছে ডিবাগিং এবং টেস্টিং করা সহজতর হতে হবে। ডিবাগিং একটা গুরুত্বপূর্ণ শব্দ। ডিবাগিং মানে হচ্ছে একটা প্রোগ্রাম থেকে ভুল খুঁজে বের করা এবং তার সমাধান করা। আর টেস্টিং হচ্ছে একটা প্রোগ্রাম তৈরি করার পরে সেটাকে চেক করে দেখা। তাহলে দেখো ডিবাগিং করার ব্যবস্থা থাকতে হবে। ডিবাগিং হচ্ছে কি একটা প্রোগ্রাম থেকে ভুল খুঁজে বের করা এবং তা সমাধান করা। তাহলে একটা প্রোগ্রাম তৈরি করলে সেখানে অবশ্যই ডিবাগিং করার ব্যবস্থা থাকতে হবে। প্রোগ্রাম সহজে রক্ষণাবেক্ষণযোগ্য হইতে হবে। আমরা দেখো একটা অ্যাপস তৈরি করে কি করা হয়, সেটাকে প্লে স্টোরে অথবা গুগলে আপলোড করে দেওয়া হয়। তারপরে এটাকে রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণ করতে হয়। তাহলে এই ছিল একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য। এখন আমরা দেখবো হচ্ছে প্রোগ্রাম তৈরির কিছু ধাপ আছে, যে কোন ধাপের পরে কোন ধাপে যাইতে হবে বা কোন কাজের পরে কোন কাজে যাইতে হবে। আচ্ছা তোমাদেরকে যদি আমি একটু সংক্ষেপে বুঝাই, সেটা হচ্ছে আমাদের বাসায় অনেকের, তোমাদের সবার বাসায় পিঠা বানায়, তাই না? পিঠা বানানোর পূর্বে কি করে, প্রথমে পিঠা বানানোর উপাদানগুলো সংগ্রহ করে। তারপরে কি পিঠা বানাইবে সেই বিষয়গুলো ঠিক করে। পিঠা কোন ডিজাইনের করবে সেটা ঠিক করে। কিভাবে বানাবে, কি পরিমাণ উপাদান দিবে এই বিষয়গুলো ঠিক করে। এরকম একটা প্রোগ্রাম তৈরিরও কিছু ধাপ আছে। যেমন কম্পিউটারের সাহায্যে কোনো বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কতগুলো পদক্ষেপ নিতে হয়। এই পদক্ষেপ সমূহকে প্রোগ্রাম তৈরির ধাপ বলা হয়। অর্থাৎ কোন কাজের পরে কোন কাজ করতে হবে, এই যে পদক্ষেপ নেওয়া হয় এই পদক্ষেপগুলোকে বলা হয় প্রোগ্রাম তৈরির ধাপ। এই ধাপগুলো হচ্ছে প্রথমে সমস্যা নির্দিষ্টকরণ। যেমন দেখো পিঠা বানানোর সময় প্রথমে কি করে, যে কি পিঠা বানাবে সেটা ঠিক করে। তারপরে তো সেই অনুযায়ী উপাদানগুলো সংগ্রহ করে। তাহলে একটা প্রোগ্রাম তৈরি করার জন্য প্রথম কাজ হচ্ছে সমস্যা নির্দিষ্ট করা। অর্থাৎ কোন বিষয়ে প্রোগ্রাম তৈরি করবে সেই বিষয়টা ঠিক করা। যেমন মনে করো দুইটা সংখ্যা যোগ করার জন্য প্রোগ্রাম তৈরি করবে। অথবা আমরা যদি আরো একটু আমাদের বাস্তব লাইফের দিকে আসি, যে একটা অ্যাপস তৈরি করবে, যে অ্যাপস এর সাহায্যে ফোনে ফ্ল্যাশ ফ্ল্যাশ লাইট জ্বালানো যাবে, অর্থাৎ ফোনে বাতি জ্বালানো যাবে। এই যে একটা সমস্যা নির্দিষ্ট করা বা বিষয়টা নির্দিষ্ট করা, যে কোন বিষয়ের উপরে প্রোগ্রামটা তৈরি করা হবে, এটাকে বলা হয় সমস্যা নির্দিষ্টকরণ। ২ নম্বরে হচ্ছে সমস্যা বিশ্লেষণ। এখন হচ্ছে আমি যেই বিষয়টার উপরে একটা অ্যাপস তৈরি করতেছি বা একটা প্রোগ্রাম তৈরি করতেছি, ওই প্রোগ্রামটা বিশ্লেষণ করা, ওই সমস্যাটা বিশ্লেষণ করা। যেমন মনে করে আমি যদি স্বাভাবিকভাবে আসি, যে আমরা কি করব, ২ টা সংখ্যা যোগ করব। তাহলে a প্লাস b এই যোগটা করার জন্য আমরা এক প্রোগ্রাম তৈরি করতেছি। তাহলে এই যে আমাদের এই প্রোগ্রামটা কি কি লাগবে, ২ টা সংখ্যার জন্য আমরা ২ টা চলক নিতেছি। ২ টা সংখ্যাকে যোগ করে জমা রাখার জন্য আরেকটা চলক নিতেছি। তারপরে এস এর মানটাকে আউটপুট হিসেবে দেখাইতেছি। এই যে একটা কার্য পরিকল্পনা, এটাকে বলা হয় সমস্যা বিশ্লেষণ করা। তারপরে হচ্ছে প্রোগ্রাম ডিজাইন করা। ডিজাইন করা হচ্ছে একটা প্রোগ্রামের কোন জায়গায় কি থাকবে, কিভাবে আমরা সাজাবো। একটা ভবন তৈরি করার পূর্বে যে এরকম ওই ভবনটাকে খাতা কলমে আগে একটা ছক আকারে করা হয়, এরকম একটা প্রোগ্রামকেও প্রথমে খাতা কলমে ছক আকারে সাজানো হয়। এটাকে বলা হয় প্রোগ্রাম ডিজাইন করা। তারপরে হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন করা। প্রোগ্রাম উন্নয়ন হচ্ছে সরাসরি প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রামটাকে লেখা। এই যে এস সমান এ প্লাস বি, এটা তো আমরা স্বাভাবিকভাবে লিখে আসছি। তারপরে এস এর মান আউটপুট দিতে হবে, এ এবং বি এর মান ইনপুট হিসেবে নিতে হবে। এই বিষয়গুলোকে প্রোগ্রামের ভাষায় লেখাকে বলা হয় প্রোগ্রাম উন্নয়ন করা। তারপরে হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন করা। প্রোগ্রাম উন্নয়ন করার পরে এই প্রোগ্রামটাকে কি করতে হয়, বাস্তবায়ন করতে হয়। অর্থাৎ এই প্রোগ্রামটাকে রান করে দেখতে হয় যে প্রোগ্রামটা কাজ করতে পারতেছে কিনা, এটাকে বাস্তব রূপ দিতে হয়। তারপর হচ্ছে ডকুমেন্টেশন করা। আমি একটা প্রোগ্রাম তৈরি করব, সেটা ব্যাপকভাবে ব্যবহার উপযোগী হইতে হবে। সেজন্য কি করতে হবে, ওই প্রোগ্রামটাকে কি করা হয়, একটা অ্যাপস তৈরি করে সেটাকে প্লে স্টোরে আপলোড দেওয়া হয়। ওই যে প্লে স্টোরে আপলোড দিতে হবে, সেজন্য আমরা কি করি, এটাকে একটা ফাইল আকারে তৈরি করি। সেই ফাইলটাকে ওখানে আপলোড করি। তাহলে এটাকে ডকুমেন্টেশন করতে হবে। এই যে একটা ফাইল আকারে তৈরি করে, এটাকে বলা হয় ডকুমেন্টেশন করা। তারপরে হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ করা। অর্থাৎ আমি একটা অ্যাপস তৈরি করলাম বা একটা প্রোগ্রাম তৈরি করলাম, সেটা ঠিকমতো কাজ করতেছে কিনা এই বিষয়টা নজরে রাখা বা রক্ষণাবেক্ষণ করা। তাহলে এই গেল প্রোগ্রাম তৈরির ৭টা ধাপ। এখান থেকে এমসিকিউ আসে, খুব বেশি বেশি আসে। এমসিকিউর জন্য এখানে ধাপগুলো পর্যায়ক্রমে মনে রাখতে হবে, যে কার পরে কে। এমসিকিউ আসবে যে প্রোগ্রাম উন্নয়নের পূর্ববর্তী ধাপ কোনটি। তাহলে প্রোগ্রাম উন্নয়নের পূর্ববর্তী ধাপ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন করা। তারপরে আসবে প্রোগ্রাম বাস্তবায়নের পরবর্তী ধাপ কোনটি, পরবর্তী ধাপ হচ্ছে ডকুমেন্টেশন করা। অর্থাৎ এই ৭টা ধাপ কিন্তু পর্যায়ক্রমে মনে রাখতে হবে, যে কোনটার কাজ কি এবং কার পরে কে। তাহলে হবে কি, এমসিকিউ গুলো পারা যাবে এবং সিকিউ তে সুবিধা হবে।
তারপরে আছে অ্যালগরিদম। এখন আমরা সরাসরি প্রোগ্রামের ভিতরের দিকে আস্তে আস্তে যাব। প্রথমে অ্যালগরিদম। অ্যালগরিদম হচ্ছে এই যে আমরা এখানে পিছনে একটা ধাপ দেখে আসছি যে প্রোগ্রাম ডিজাইন করা। এই প্রোগ্রাম ডিজাইনের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে অ্যালগরিদম এবং একটা হচ্ছে ফ্লোচার্ট। তাহলে আমরা প্রথমে দেখবো হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম হচ্ছে কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যার সমাধানের পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে বলা হয় অ্যালগরিদম। যেমন আমি যদি একটু তোমাদেরকে সংক্ষেপে বুঝাইতে চাই যে দুইটা সংখ্যা যোগ করব, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের প্রোগ্রামটাকে শুরু করা। তারপরে সেকেন্ড কাজ হচ্ছে কি ইনপুট নেওয়া, এ এবং বি এর মান ইনপুট নেওয়া। ৩ নাম্বার কাজ হচ্ছে কি এস সমান এ প্লাস বি, অর্থাৎ এ বি এর মান যোগ করে এস এ জমা রাখা। ৪ নাম্বারে হচ্ছে এস এর মানটাকে আউটপুট হিসেবে দেখানো। পাশে হচ্ছে প্রোগ্রাম শেষ বা এন্ড। তাহলে এই যে একটা প্রোগ্রাম তৈরিতে আমরা এই প্রোগ্রামটার জন্য ৫টা ধাপ, এই ৫টা ধাপকে যখন পর্যায়ক্রমিক ভাবে বর্ণনা করা হবে তখন তাকে বলা হবে অ্যালগরিদম। দেখো অ্যালগরিদম তৈরির শর্ত। শর্তগুলো হচ্ছে কি অ্যালগরিদম সহজবোধ্য হইতে হবে। অ্যালগরিদম সহজবোধ্য হইতে হবে, একই অপশন দিবার আসছে। প্রত্যেকটি ধাপের লজিক্যাল ক্রম থাকতে হবে, অর্থাৎ এই যে আমি এখানে ধাপ ১, ধাপ ২, ধাপ ৩, ধাপ ৪ এইভাবে দিছিলাম। এখানে ১ এর পরে ৩ আসতে পারবে না, ৩ এর পরে ৪ আসতে পারবে, কিন্তু ৩ এর পরে ৫ আসতে পারবে না। অর্থাৎ এখানে ১ এর পরে ২, ২ এর পরে ৩, ৪, ৫ এভাবে ধারাবাহিকভাবে একটা লজিক্যাল ক্রমানুযায়ী থাকতে হবে। সসীম সংখ্যক ধাপে সমস্যাটি সমাধান করতে হবে। যেমন আমি এই প্রোগ্রামটাকে ৫টা ধাপে সমাধান করছি, তাহলে এটা কিন্তু একটা সসীম সংখ্যক, অর্থাৎ ৫টা ধাপ। এটা এমন হইতে পারবে না যে এখানে অনির্দিষ্ট ধাপ থাকবে বা কয়টা ধাপ থাকবে সেটা বলা যাবে না। অ্যালগরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হবে, অর্থাৎ একটা অ্যালগরিদম তৈরি করলে সেটা যেন ব্যাপকভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ সকল মানুষ ব্যবহার করতে পারে সেই রকম করে তৈরি করতে হবে। এখন আমরা দেখব হচ্ছে অ্যালগরিদম তৈরির কিছু সুবিধা আছে। যেমন অ্যালগরিদম তৈরি করলে কি হয়, সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়। যেমন দেখো যদি একটা ১০ তলা ভবন তৈরি করা হয়, ওই ১০ তলা ভবন তৈরি করার পূর্বে সেটাকে কিন্তু কাগজে কলমে একটা ডিজাইন করা হয়। আমরা ওই ডিজাইনটা দেখে বুঝতে পারি যে ওই ভবনটার কোথায় সিঁড়ি আছে, কোথায় বারান্দা আছে, কোথায় রুম আছে, কোথায় ওয়াশরুম আছে, কোথায় ডাইনিং আছে। এরকম একটা প্রোগ্রামের অ্যালগরিদম দেখে বোঝা যায় যে ওই প্রোগ্রামটার কোথায় কি আছে। সহজে প্রোগ্রামের ভুল নির্ণয় করা যায়। তারপরে হচ্ছে প্রোগ্রামের প্রবাহের দিক বোঝা যায়। জটিল প্রোগ্রাম সহজে রচনা করা যায়। প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধন সহায়তা করে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যালগরিদম তৈরির সুবিধা। এখন আমরা দেখব হচ্ছে প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট। ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র হচ্ছে অ্যালগরিদমের মতোই। অ্যালগরিদমে যেমন আমরা ৫টা ধাপকে ৫টা ভাবে উল্লেখ করছি একটার পর একটা দিয়ে লিখিত ভাবে, কিন্তু এই ফ্লোচার্ট হচ্ছে কি এই ধাপগুলাকে চিত্রের সাহায্যে উপস্থাপন করা বিভিন্ন, যেমন এটাকে আমরা স্টার্ট দিব, তারপরে আমরা ইনপুট দিব, এরকম ভাবে চিত্রের মাধ্যমে উপস্থাপন করাটাকে বলা হয় ফ্লোচার্ট। তাহলে এটার সংজ্ঞাটা কি হবে, কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের পর্যায়ক্রমিক ধাপসমূহের চিত্রভিত্তিক উপস্থাপনকে বলা হয় ফ্লোচার্ট। দেখো অ্যালগরিদমের সংজ্ঞাটা ছিল কি, কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যার সমাধানের পর্যায়ক্রমিক ধাপসমূহের ধারাবাহিক বা পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে বলা হয় অ্যালগরিদম, আর পর্যায়ক্রমিক ধাপসমূহের চিত্রভিত্তিক উপস্থাপনকে বলা হয় হচ্ছে ফ্লোচার্ট। তাহলে ফ্লোচার্টের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, এটা অনেকটা অ্যালগরিদমের মতোই প্রোগ্রাম রচনায় সহায়তা করে, প্রোগ্রামের ভুল নির্ণয় করা সহায়তা করে, প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে এবং সহজে ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম রচনা করা যায়। এখন আমরা দেখব ফ্লোচার্ট তৈরি করার কিছু নিয়মাবলী আছে, যেমন প্রচলিত চিহ্ন বা প্রতীক ব্যবহার করে ফ্লোচার্ট তৈরি করতে হবে। যেমন কিছু সিম্বল আছে, এই সিম্বল গুলো আমরা একটু পরেই দেখব। এইসব চিহ্ন ব্যবহার করে ফ্লোচার্ট তৈরি করতে হবে। তীর চিহ্ন দিয়ে নিয়ন্ত্রণ প্রবাহ দেখাইতে হবে, অর্থাৎ এই যে আমি এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেখাইতেছি যে প্রোগ্রাম এই ধাপ থেকে এই ধাপে আসছে, এরকম কোন ধাপ থেকে কোন দিকে যাবে, ডাইনে বামে বা উপরে কোন দিকে কোন সময় যাবে, এটাকে তীর চিহ্নের মাধ্যমে প্রবাহ দেখাইতে হবে। অতিরিক্ত সংযোগ রেখা ও প্রতীক ব্যবহার করা যাবে না। ফ্লোচার্ট সহজে বোধগম্য হওয়া উচিত। তারপরে হচ্ছে প্রতিটি ফ্লোচার্টের অবশ্যই একটি শুরু এবং একটি শেষ অবজেক্ট থাকবে, অর্থাৎ শুরু এবং শেষ নামে দুইটা কমান্ড থাকবে। চিহ্নগুলো ছোট বড় হলে কোনো সমস্যা নেই, তবে আকৃতি ঠিক রাখতে হবে। যেমন এই যে এই চিহ্নটার আকৃতি এরকম ডিম্বাকৃতির থাকতে হবে। এটা এইরকম ছোট হইতে পারে অথবা এমন বড় হইতে পারে, তাতে কোনো সমস্যা নেই, তবে আকৃতিটা ঠিক থাকতে হবে। এখন আমরা দেখবো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফ্লোচার্টে যেসব চিহ্ন ব্যবহার করা হয়
এখান থেকে একটা এমসিকিউ অবশ্যই আসবে, একবার 1 মার্ক নিশ্চিত রাখতে পারো এসএসসি পরীক্ষার জন্য। একটা এমসিকিউ আসবে যে কোন প্রতীকটা বা কোন চিহ্নটা কেন ব্যবহার করা হয়। এই যে তীর চিহ্ন দিয়ে, এখান থেকে যে কোনো একটা তীর চিহ্ন দিয়ে যে কোনো দিকে বোঝানো হয়, এটা হচ্ছে প্রবাহের দিক নির্দেশ করে, যেমন বাম দিকে, ডান দিকে, উপরে, নিচে, এভাবে। প্রক্রিয়াকরণ, এখানে হচ্ছে যেমন একটা প্রোগ্রামের ভিতরে যেখানে গাণিতিক কাজ হয়, S সমান A প্লাস B, এই অংশগুলোকে বলা হয় প্রক্রিয়াকরণ। এই প্রক্রিয়াকরণের কাজগুলোকে এই আয়তাকার বক্সে যুক্ত করা হয় বা আয়তাকার বক্সে লেখা হয়। তারপরে হচ্ছে ইনপুট এবং আউটপুট। ইনপুট নেওয়া, কোনো কিছুর মান বাহির থেকে নেওয়া এবং ফলাফল দেখানোর জন্য যেসব কমান্ড ব্যবহার করা হবে, ওই কমান্ডগুলোকে এই সামান্তরিক চিহ্নিত আকারের বক্সে লিখতে হবে। তারপরে হচ্ছে শর্ত সাপেক্ষে কোনো কাজ করা, যেমন A গ্রেটার দেন B, এটা যদি সত্য হয় তখন একটা কাজ করবে, এটাকে বলা হয় শর্ত সাপেক্ষে কাজ করা। যদি কন্ডিশন বা শর্ত সাপেক্ষে কাজ করে তখন সেক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করা হয়। একাধিক শাখা একটি বিন্দুতে মিলিত করতে এই গোল চিহ্নটা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় কানেক্টর। যেমন এই দিক থেকে একটা লাইন আসছে, এই দিক থেকে একটা লাইন আসছে, এই দুইটার উদ্দেশ্য একদিকে যাওয়া, তখন এখানে একটা কানেক্টর ব্যবহার করে দুইটাকে একত্রিত করে তখন একদিকে নেওয়া হয়। ফ্লোচার্টের শুরু এবং শেষ নির্দেশ করতে এই চিহ্নটা ব্যবহার করা হয়, এটার ভিতরে স্টার্ট এবং এন্ড লেখা হয়। ওকে, তাহলে এই চিহ্নগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা এমসিকিউ আসবে, সবাই এটা মনে রাখার চেষ্টা করবো অবশ্যই। এখন আমরা দেখব হচ্ছে ফ্লোচার্ট গঠনের কিছু মৌলিক গঠন আছে, যেমন ফ্লোচার্টে ব্যবহৃত মৌলিক প্রতীক চিহ্ন ব্যবহার করে যে কয়েকটি ভাবে ফ্লোচার্ট অঙ্কন করা যায় তাকে বলা হয় মৌলিক গঠন। ফ্লোচার্টের মৌলিক গঠন হচ্ছে 4টি। একটা হচ্ছে সরল অনুক্রম, অর্থাৎ ধাপ 1-এর পরে 2 এভাবে সোজা সোজা যাবে, এটাকে বলা হয় সরল অনুক্রম। তারপর হচ্ছে নির্বাচন, যেমন শর্ত সাপেক্ষে 1 ধাপের পরে 3 নাম্বার ধাপেরটাই কাজ করবে, আবার এখান থেকে আবার পাশে আসবে, এটাকে বলা হয় নির্বাচন। তারপরে লুপ বা চক্র, এটা হচ্ছে কোন একটা কাজ একাধিকবার, মনে করো এখান থেকে এই কাজটা থেকে ঘুরে এই কাজটা আসছে, আবার এখান থেকে ঘুরে এই কাজে আসবে, আবার এখানে সব কাজ শেষ করে এখানে এসে আবার এখান থেকে ঘুরবে, এটাকে বলা হয় লুপ বা চক্র। একই ধরনের কাজ পুনরাবৃত্তি করার স্ট্রাকচার। তারপর হচ্ছে জাম্প। জাম্প হচ্ছে কি, মনে করে এখানে একটা কাজ আছে, একটা কাজে একটা কাজ, এই কাজ থেকে সরাসরি এই কাজে আসবে, এটাকে বলা হয় জাম্প। অর্থাৎ মাঝখানে এক বা একাধিক ধাপকে বাদ রেখে পরবর্তী কোনো ধাপে যদি আসে সেটাকে বলা হয় জাম্প। এখন আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে কিছু পার্থক্য দেখব। অ্যালগরিদম হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে বলা হয় অ্যালগরিদম, আর ধারা বর্ণনার ধাপসমূহের চিত্রভিত্তিক উপস্থাপনকে বলা হয় হচ্ছে ফ্লোচার্ট। অ্যালগরিদম হচ্ছে এটা বর্ণনামূলক থাকে আর ফ্লোচার্ট হচ্ছে চিত্রভিত্তিক থাকে। অ্যালগরিদম দ্বারা প্রোগ্রাম বোঝা একটু কঠিন, ফ্লোচার্টের মাধ্যমে বোঝা সবচেয়ে সহজ। অ্যালগরিদম দ্বারা প্রবাহের দিক বোঝা যায় না, কারণ এখানে শুধু ধাপগুলা থাকে, দিকটা স্পষ্টভাবে বোঝা যায় না, কিন্তু ফ্লোচার্ট দ্বারা সরাসরি দিক বোঝা যায়। এখন আমরা কয়েকটা অ্যালগরিদম দেখব, যেমন দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তাহলে দেখো, অ্যালগরিদম হচ্ছে কি ধারা বর্ণনা, যে কোন কাজের পরে কোন কাজ করতে হবে। আমরা যদি দুইটা সংখ্যা যোগ করি, মনে করো 2 প্লাস 3, আমরা এই দুইটা সংখ্যা যোগ করব, তাহলে যোগ করে আমরা এস এ রাখলাম, এস সমান 2 প্লাস 3, 2 প্লাস 3, এই দুইটা সংখ্যা যোগ করার জন্য একটা অ্যালগরিদম তৈরি করব। তবে অ্যালগরিদম তৈরির একটা বা প্রোগ্রাম তৈরির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যেন এটা ব্যাপকভাবে ব্যবহার উপযোগী হয়। আমি যদি 2 এবং 3 যোগ করার জন্য একটা প্রোগ্রাম তৈরি করি, সেটা কিন্তু অন্য যে কোনো সংখ্যা যোগ করতে পারবে না, শুধু 2 এবং 3 যোগ করতে পারবে। কিন্তু আমি যদি a এবং b এই দুইটা সংখ্যা যোগ করার জন্য প্রোগ্রাম তৈরি করতে পারি, তখন এখানে a এবং b এর মান যে কোনো কিছু হইতে পারবে, অর্থাৎ যে কোনো দুইটা সংখ্যায় যোগ করা যাবে। তাহলে আমরা কি করতে হবে, অবশ্যই দুইটা চলক নিয়ে নিব যোগ করার জন্য। তাহলে দেখো, অ্যালগরিদম তৈরির প্রথম কাজ হচ্ছে প্রোগ্রাম শুরু করতে হয়, অর্থাৎ ওপেন করা প্রোগ্রামটা। ধাপ 2 হচ্ছে ইনপুট নেওয়া, a এবং b এর মান ইনপুট নেওয়া। একটা প্রোগ্রাম তৈরি করার জন্য প্রথম কাজ হচ্ছে প্রোগ্রামটাকে শুরু করা। তারপরে হচ্ছে কি কি মান বাহির থেকে নেওয়া লাগবে ওই মানগুলো নির্দিষ্ট করে দেওয়া। তাহলে এখানে আমাদের a এবং b এর মান কিন্তু বাহির থেকে নিতে হবে, কারণ আমরা a b এর মান যদি বাহির থেকে না দিই তাহলে কিন্তু এখানে যোগ করতে পারবে না, কারণ a b এর মান অনির্দিষ্ট। তাহলে ধাপ 2 এ কি হবে, a এবং b চলকের মান গ্রহণ করা। ধাপ 3 এ হবে add সমান a প্লাস b, তাহলে এখানে add মানে হচ্ছে একটা চলক, a প্লাস b হচ্ছে দুইটা চলক। তাহলে এই যে এখানে add সমান a প্লাস b, এইটুকু দ্বারা বোঝায় a এবং b এর মান যোগ হয়ে add নামক চলকে জমা হবে। এখানে মনে রাখবা, একটা সমান চিহ্ন মানে a সমান b মানে হচ্ছে b এর মান a তে জমা রাখা, আর a সমান সমান
বি মানে হচ্ছে এ এর মান এবং বি এর মান সমান। পঞ্চম অধ্যায়ে এই বিষয়টা মনে রাখবা, এ সমান বি। এ সমান বি মানে হচ্ছে বি এর মান এতে জমা রাখে, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট সাইন, অর্থাৎ ডান পাশের মানটাকে বাম পাশের চলকে জমা রাখা। আর এ ডাবল সমান বি, এটা মানে হচ্ছে এ এবং বি এর মান সমান। তাহলে এখানে দেখো এর সমান এ প্লাস বি, এটুকুর মানে হচ্ছে এ এবং বি এর মান যোগ হয়ে এই চলকে জমা হবে। তারপরে কাজ হচ্ছে এর চলকের মান ছাপাই বা প্রদর্শন করি, তারপরে প্রোগ্রাম শেষ। এই ছিল হচ্ছে আমাদের অ্যালগোরিদম। এখন আমরা ফ্লো চার্টটা দেখবো। ফ্লো চার্টে দেখো স্টার্ট, অর্থাৎ এই যে আমাদের ধাপ 1 প্রোগ্রাম শুরু, এটাকে আমরা এখানে স্টার্ট চিহ্নগুলা ঠিক রাখতে হবে, চিহ্নগুলা যেন চেঞ্জ না হয়ে যায়। স্টার্ট, তারপরে হচ্ছে এই যে চলকের মান গ্রহণ, এটা কি হবে? ইনপুট হবে, যেহেতু বাহির থেকে দিতেছি। তাহলে বাহির থেকে যখন আমরা কোনো মান দিব সেটা ইনপুটের মাধ্যমে দিতে হয়, এবং এই যে সামান্তরিক আকৃতির বাক্সের মধ্যে লিখতে হয়, এবং এই যে এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে প্রোগ্রাম এই ধাপ থেকে এই ধাপে আসবে। তারপরে দেখো ইনপুট নেওয়ার পরে কাজ হচ্ছে কি অ্যাড সমান a প্লাস বি, এটা হচ্ছে কি প্রক্রিয়াকরণ অংশ। তাহলে দেখো অ্যাড সমান a প্লাস বি, প্রক্রিয়াকরণ অংশটা দেওয়া হইলো। তারপরে হচ্ছে অ্যাড এর মান ছাপাই। তাহলে এই যে দেখো অ্যাড এর মান ছাপাই, এটা হচ্ছে কি আউটপুট। ইনপুট এবং আউটপুট সামান্তরিক চিহ্নের মধ্যে থাকে। তাহলে এই যে আউটপুট প্রিন্ট অ্যাড, তারপরে হচ্ছে প্রোগ্রাম শেষ এন্ড। ওকে, তাহলে এখানে দেখো অ্যালগরিদম বাংলাতেও লেখা যায়, ইংলিশেও লেখা যায়, কিন্তু ফ্লো চার্ট সর্বদাই ইংলিশে লিখতে হবে। যদিও কিছু কিছু সময় কিছু কিছু বইতে বাংলাতে লেখা পাওয়া যায়, কিন্তু পরীক্ষার সময় অবশ্যই ইংলিশে লিখবা। এখন আমরা দেখব আরো একটা অ্যালগরিদম এবং ফ্লো চার্ট, তিনটি সংখ্যার গড় নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তাহলে এখানে আমরা সেম ভাবে তিনটা সংখ্যা নিয়ে নিব, এ বি সি। এই তিনটা সংখ্যা নিব, তিনটা সংখ্যার গড় নির্ণয় করার জন্য কি করতে হয়? আমরা গড় ইংরেজি হচ্ছে এভারেজ, তাহলে আমরা একটা চলক নিতে পারি এভারেজ। এভারেজ সমান কি হবে? a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। অথবা অন্যভাবেও করা যায়, আমরা প্রথমে বের করে নিব যে s সমান a প্লাস বি প্লাস সি, তারপরে দেব এভারেজ সমান হচ্ছে s বাই 3। এই দুইভাবে কাজটা করা যায়, এইভাবে করলে দুইটা ধাপ হবে, আর এইভাবে করলে আমাদের প্রোগ্রামটা একটা ধাপেই শেষ হয়ে যাবে। তাহলে আমরা আসি অ্যালগরিদমে। প্রথমে প্রোগ্রাম শুরু করতে হবে, তারপরে হচ্ছে ইনপুট এ বি এবং সি চলকের মান গ্রহণ করি, এভারেজ সমান a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। অর্থাৎ আমরা এই সূত্রটা ইউজ করলাম এখানে, এই সূত্রটা ইউজ করলে একটা ধাপে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে একটা ধাপে প্রোগ্রাম শেষ হবে বলতে যে প্রক্রিয়াকরণ অংশটা সেটা একটা ধাপে হয়ে যাবে। আর যদি আমরা এটা করি তাহলে এটা একটা ধাপ হবে, এটা আরেকটা ধাপ হবে। তাহলে এখন দেখো এভারেজের মান আউটপুট হিসেবে ছাপাই বা প্রদর্শন করি, তারপরে প্রোগ্রাম শেষ। এখন আমরা দেখব হচ্ছে এটার ফ্লো চার্ট। আশা করি সবাই বুঝতে পারতেছো, যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, বুঝিয়ে দেওয়া হবে। স্টার্ট, তারপরে ইনপুট এবিসি, তারপরে হচ্ছে এভারেজ সমান a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, প্রিন্ট এভারেজ এন্ড। তাহলে এখানে দেখো এই চিহ্নগুলা কিন্তু মনে রাখতে হবে। এই যে শুরুর জন্য হচ্ছে আয়তাকার ডিম্বাকৃতির চিহ্ন, ইনপুটের জন্য সামান্তরিক, প্রক্রিয়াকরণের জন্য আয়তাকার, আউটপুটের জন্য সামান্তরিক, এবং প্রোগ্রাম শেষ বা এন্ডের জন্য ডিম্বাকৃতির চিহ্ন। এখন আমরা আরো একটা অ্যালগরিদম দেখব, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পাই এর মান হচ্ছে 3.1416। যদি আমরা পাই ব্যবহার করি তাহলে পাই এর মানটা দিয়ে দিতে হবে। তাহলে পাই এর মান যদি আমরা ব্যবহার না করি তাহলে 3.1416 ইন্টু আর স্কয়ারকে আমরা লিখতে পারবো আর ইন্টু আর, কারণ সরাসরি অ্যালগরিদম এবং ফ্লোচার্টে আর স্কয়ার লেখার কোনো সুযোগ নাই। তাহলে দেখো অ্যালগরিদম, প্রথমে হচ্ছে ধাপ 1 প্রোগ্রাম শুরু, ধাপ 2 ইনপুট হিসেবে আর চলকের মান গ্রহণ করি। কারণ এই যে পাই এটার মান কিন্তু চলক না, এটা হচ্ছে একটা ধ্রুবক। এই পাইটা হচ্ছে কি ধ্রুবক, এটার মানটা নির্দিষ্ট, এটাকে ইনপুটের মধ্যে রাখা যাবে না, এটাকে আমরা পরে দিয়ে দিব। আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা হচ্ছে অনির্দিষ্ট, এটা যে কোনো সময় পরিবর্তন হবে। এজন্য আর চলকের মান গ্রহণ করতে হবে। ধাপ 3 এরিয়া 3.1416 ইন্টু আর ইন্টু আর, এই যেটা হচ্ছে প্রক্রিয়াকরণ অংশ, পাই আর স্কয়ার, পাই এর মানটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, এজন্য আর এখানে পাই লিখতে হবে না। এরিয়া এর মান ছাপাই বা প্রদর্শন করি, এরিয়া দেওয়া হয়েছে কারণ ক্ষেত্রফল ইংরেজি হচ্ছে এরিয়া। এখানে এরিয়া না দিয়ে চাইলে এ দেওয়া যায়, চাইলে বি দেওয়া যায়, চাইলে সি দেওয়া যায়, তখন এখানে যেটা দিবা এই যে নিচের লাইনেও সেটাই দিতে হবে, কারণ এই ক্ষেত্রফলটা কিন্তু এই চলকটাই জমা হবে। আউটপুট হিসেবেও এই চলকটার মানেই আউটপুটে আনতে হবে। তারপরে প্রোগ্রাম শেষ।
এখন আমরা ফ্লো চার্ট দেখবো একইভাবে। প্রথমে হচ্ছে প্রোগ্রাম শুরু স্টার্ট, ইনপুট আর, এরিয়া সমান 3.14 ইন্টু আর ইন্টু আর, প্রিন্ট এরিয়া, প্রোগ্রাম শেষ বা এন্ড। দেখো এগুলা কিন্তু খুবই সহজ, একটা যদি বুঝতে পারো তাহলে বাকি যে কোনো অ্যালগোরিদম ফ্লোচার্ট বোঝা সহজ হবে, এবং অ্যালগোরিদম ফ্লোচার্ট যদি সহজে বুঝে থাকো প্রোগ্রাম রচনা করার সময় খুব সহজে প্রোগ্রামগুলো বুঝতে পারবে। এখন হচ্ছে ত্রিভুজের যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তখন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বি। ভূমি যদি আমরা বি ধরি এবং উচ্চতা যদি এইচ ধরি তাহলে হাফ ইন্টু বি ইন্টু এইচ, এটা হচ্ছে কি ক্ষেত্রফল, আমরা এটাকে এরিয়া ধরতে পারি। তাহলে দেখো অ্যালগোরিদম, প্রোগ্রাম শুরু, ইনপুট হিসেবে বি ও এইচ চলকের মান গ্রহণ করি, এরিয়া সমান বি ইন্টু এইচ ডিভাইডেড বাই 2। দেখো এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাকে আমরা কি লিখতে পারি, বি ইন্টু এইচ। তাহলে বি ইন্টু এইচ, হাফ দিয়ে গুণ করা মানে হচ্ছে কি 2 দিয়ে ভাগ করা। তাহলে এই যে এরিয়া সমান বি ইন্টু এইচ ডিভাইডেড বাই 2 নির্ণয় করি, এরিয়া এর মান ছাপাই, তারপরে প্রোগ্রাম শেষ। এখন আমরা এটার ফ্লো চার্ট দেখব। প্রথমে দেখো স্টার্ট, ইনপুট এ বি, এরিয়া বি ইন্টু এইচ ডিভাইডেড বাই 2, প্রিন্ট এরিয়া, প্রোগ্রাম শেষ বা এন্ড। আশা করি সবাই বুঝতে পারতেছো, কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, 3টা বাহু এবিসি দেওয়া থাকে, ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে কি আমরা জানি যদি 3টা বাহু দেওয়া থাকে অর্ধ পরিসীমার মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, সেটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আর এখানে এস এর পরিচয় হচ্ছে এস সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটা হচ্ছে অর্ধ পরিসীমা, এস সমান হচ্ছে অর্ধ পরিসীমা, আর এরিয়া সমান হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এখানে দেখো আমাদের কয়টা চলক লাগবে, এবিসি, এই 3টা চলকের মান বাহির থেকে নিতে হবে। তাহলে প্রোগ্রাম শুরু, ধাপ 1, ধাপ 2 হচ্ছে ইনপুট হিসেবে এবিসি চলকের মান গ্রহণ করি, ধাপ 3 হচ্ছে এস সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 নির্ণয় করি, এরিয়া সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি নির্ণয় করি, এরিয়া এর মান ছাপাই, তারপরে প্রোগ্রাম শেষ। এখন হচ্ছে আমরা ফ্লো চার্টটা দেখে নিব। প্রথমে হচ্ছে স্টার্ট অর্থাৎ প্রোগ্রাম শুরু, তারপরে ইনপুট এবিসি, এস সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, এরিয়া সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, প্রিন্ট এরিয়া, তারপরে প্রোগ্রাম শেষ। এখানে দেখো প্রক্রিয়াকরণ কাজ দুইটাই, যে ধাপ 3 এবং 4 এই দুইটাই কিন্তু প্রক্রিয়াকরণ, এজন্য এখানে দুইটাই আয়তাকার বক্স হয়েছে। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, এখন আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী অ্যালগরিদম হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট। এখানে আমরা একটা সূত্র মনে রাখবে, সেটা হচ্ছে C/5 সমান F মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এটা তোমরা একটা নোট করে রাখতে পারো, কারণ এইটা যদি জানা থাকে, এই ইকুয়েশনটা জানা থাকলে আমাদের এখান থেকে দুইটা অ্যালগরিদম তৈরি করা যাবে, F মাইনাস 32 ডিভাইডেড বাই 9 এখানে। তাহলে এখান থেকে দেখো এখানে বলা হয়েছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর, অর্থাৎ এখান থেকে এফ এর মান নির্ণয় করতে হবে। এফ এর মান নির্ণয় করার জন্য হবে কি, এফ যদি এই পাশে থাকে তাহলে 9 ইন্টু সি ডিভাইডেড বাই হচ্ছে 5 প্লাস 32, এখানে আছে মাইনাসের, এখানে আসলে হয়ে যাবে প্লাস 32। তাহলে এটা হচ্ছে একটা ইকুয়েশন হবে। আরেকটা আমরা পরের স্লাইডে দেখব। তাহলে এখানে আমাদের সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব, যে এফ সমান 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5 প্লাস 32। তাহলে দেখো আমাদের প্রথম ধাপ হচ্ছে অ্যালগরিদমের ধাপ শুরু, প্রোগ্রাম শুরু, ইনপুট হিসেবে সি চলকের মান গ্রহণ। সি হচ্ছে কি সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটাকে আমরা সি হিসেবে বিবেচনা করব, এবং ফারেনহাইট কে আমরা এফ হিসেবে বিবেচনা করব। তাহলে সি এর মানটাকে ইনপুট হিসেবে গ্রহণ করবেই। তারপরে দেখো এই যে এই ইকুয়েশনটা এফ সমান 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5 প্লাস 32 নির্ণয় করি, এফ এর মান আউটপুট হিসেবে প্রদর্শন করি, তারপরে প্রোগ্রাম শেষ। এখন হচ্ছে আমরা ফ্লো চার্টটা দেখে নিব। স্টার্ট, ইনপুট সি, এফ সমান 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5 প্লাস 32, প্রিন্ট এফ, তারপরে প্রোগ্রাম শেষ। এখন আমরা দ্বিতীয় কোশ্চেনটা দেখব, ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তর। এখানে আমরা সেম ভাবে C/5 সমান F মাইনাস 32 ডিভাইডেড বাই 9 এখান থেকে নির্ণয় করতে পারি, সি এর মান নির্ণয় করব। সো সি থাকবে বাম পাশে, বাকি সব ডান পাশে যাবে। 5 এখান থেকে এখানে আসলে গুণ অবস্থায় চলে যাবে, অর্থাৎ F মাইনাস 32 ইন্টু 5 ডিভাইডেড বাই হবে 9।
তাহলে এই ইকুয়েশনটা দিয়ে আমরা এই প্রোগ্রামটা সমাধান করব। প্রথমে হচ্ছে অ্যালগরিদম, ফারেনহাইটকে আমরা এফ দ্বারা বিবেচনা করব, সেলসিয়াসকে সি দ্বারা বিবেচনা করব। তাহলে এখানে এফ হবে ইনপুট এবং সি হবে আউটপুট। প্রোগ্রাম শুরু, ইনপুট হিসেবে এফ চলকের মান গ্রহণ করি, সি সমান 5 ইন্টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 নির্ণয় করি, সি এর মান প্রদর্শন করি, প্রোগ্রাম শেষ। এখন দেখো ফ্লো চার্ট। স্টার্ট, ইনপুট হবে কার মান? ইনপুট হবে এখানে এফ এর মানটা ইনপুট হবে, সি সমান এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, তারপরে প্রিন্ট সি এন্ড প্রোগ্রাম শেষ। এরপরে আমাদের নেক্সট স্লাইড। প্রোগ্রাম আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।